সংবিধানে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লজ অন ক্লজ বি, তাতে যখন লেখা দেখলাম যে ইললিগ্যাল মাইগ্রেন্ট কারা, ভারতবর্ষে অবৈধ অভিবাসী কারা, আমি দেখে তো আমার চক্ষু চড়ক গাছে। কোথাও না কোথাও মনে হয় না যে আপনার সংগঠন বেশি সাম্প্রদায়িকতাকে গুরুত্ব করে? সাম্প্রদায়িক বলতে গেলে আগে বলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, উনি নিজেই বলেন যে এই মুসলমানরা আমার দুধের গায়ে। ডব্লিউবিসিএস অফিসারদের সিএ করি, তাদের সিএ সার্টিফিকেট পাইয়ে দিয়েছে, তাদের তো চাকরি যায়নি, কারণ সিএতে লেখা রয়েছে 6B অ্যামেন্ডমেন্ট করে 3 নম্বর কলমে, provided further that the person who makes the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges. আগামী 5 বছরের রোডম্যাপ কি? ভারতীয় জনতা পার্টি আসার সঙ্গে সঙ্গে আমরা মায়েদের 1,500 মায়েদের আরো স্বনির্ভর করবো, 3,000 করে আমরা অন্নপূর্ণা ভান্ডারে ঢুকিয়ে দেবো, মায়েরা পাবে। সবকা সাথ সবকা বিকাশ কতটা ফলস্বরূপ ভাবে বা কতটা ভালোভাবে মানুষ নিয়েছেন বা গ্রহণ করেছেন? মহামান্য রাষ্ট্রপতির ভোটের মূল্য যা, আমাদের পাড়ার একদম যিনি দীন ও দরিদ্র মানুষ, ভাঙা ঘরে থাকেন, তার ভোটেরও একই মূল্য। কি বলি গণতন্ত্র, ওই জায়গাটা সবার সমান অধিকার, সেই অধিকার কেড়ে নিয়েছে এই তৃণমূল সরকার, এদের ভোট দিতে দেয় না। কবি রসরাজ তারক গোসাই লিখেছেন, যে যাতে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগেই সে তার স্বয়ং অবতার। আমার সনাতন ধর্ম বলে সর্বং খৃল্লিদং ব্রহ্ম, সবকিছুর মধ্যে একই শক্তির বিকাশ। মতুয়া নামে ধরা ধামে জিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎপুঞ্জ মাধুর্য প্রেমে অত্র প্রান্ত তৈরি। নমস্কার, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। আজকে আমরা পেয়ে গেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চারণ কবি একদিকে, অন্যদিকে মানুষের সেবার্থে মানুষের পাশে থাকার অদম্য শক্তি বা অদম্য ইচ্ছে শক্তি নিজের মনের মধ্যে রাখার এমন একজন মানুষকে। তিনি আর কেউ নন, বিজেপির বিধায়ক অসীম সরকারকে। দাদা, অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। কেমন আছেন? ভালোই আছি, আরো ভালো থাকবো। এখন এ বঙ্গে এই প্রশ্নটা সবার কাছেই কাম্য যে ভালো আছি না খারাপ আছি। তো সেক্ষেত্রে যদি এ বঙ্গে থাকাকালীন আপনাকে জিজ্ঞেস করা হয় কেমন আছেন, সেই উত্তরটা কি হবে? সেই উত্তরটা যদি বলতে হয় তাহলে আমরা এই বঙ্গে ভালো নেই, ভালো থাকবো। সবাই আশা করছে যাতে আমরা ভালো থাকি, একদম। এবং সমস্ত জনগণের মনের যে ভাষা, তাদের যে আশা, তাদের যে ভালোবাসা, তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তো ধ্বংসের মুখে চলে গেছে। এই জন্য ভালো আমরা থাকবো, 2 মাসের মধ্যে আমরা ভালো থাকবো। একদম শুরুতেই আমি যে প্রশ্নটা করতে ইচ্ছে করছে, আপনি একদিকে যেরকম একজন রাজনৈতিক কাণ্ডারি, অন্যদিকে এত আপনাকে আপনার পরিচয় বলার মতো আর কোয়েশ্চেনের জায়গায় নেই। প্রথম এই যে সংগঠন বলুন বা এই যে রাজনীতির পথটা, প্রথম শুরুটা কোথা থেকে হয়েছিল? প্রথম আমি রাজনৈতিক চিন্তাধারা আমার মধ্যে জাগ্রত হলো যখন আমি সংবিধানটা পড়ে দেখলাম। আচ্ছা মূলত আমি উদ্বাস্তু আন্দোলন থেকে উঠে এসেছি। আচ্ছা। সংবিধানে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লজ অন ক্লজ বি, হুম। তাতে যখন লেখা দেখলাম যে ইললিগ্যাল মাইগ্রেন্ট কারা, ভারতবর্ষে অবৈধ অভিবাসী কারা, আমি দেখে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। কি, যদি কোনো বিদেশি ভারতে বিদেশ থেকে পালিয়ে এসে ভারতে বসবাস করে, সে অবৈধ অভিবাসী। অথবা যদি কেউ পাসপোর্ট করে এসেও ভিসা শেষ হয়ে যাওয়ার পরে সরকারকে না জানিয়ে চুপি চুপি থেকে যায়, সে এখানকার কাগজপত্র করে নিল, একদম ভোটার কার্ড, তারপরে প্যান কার্ড, যা কিছু রেশন কার্ড করে নিয়ে থেকে গেল, কিন্তু সে অবৈধ অভিবাসী। এবং সে যদি ধরা পড়ে তাহলে তার 7 বছরের জেল, 10 লক্ষ টাকা জরিমানা, তারপরে তার স্বদেশে প্রত্যাবর্তন। আমি ভাবলাম এ কি, ভারত ভাগের বলি যেসব হিন্দু সম্প্রদায়ের বাঙালি মানুষ ওপার বাংলা থেকে, তারা তো ওখানকার উগ্র সন্ত্রাসী মুসলমানদের অত্যাচারিত হয়ে এখানে আসতে বাধ্য হয়েছে, পালিয়ে পালিয়ে মা বোনদের ইজ্জত বাঁচাতে, নিজের জীবন বাঁচাতে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে তারা পালিয়ে এসেছে। কারণ তখন গান্ধীজি বলেছিলেন ভারত ভাগের পরে, এবং জওহরলাল নেহেরু বলেছিলেন, মহাত্মা গান্ধী বলেছিলেন, তারপর আমাদের
যিনি রাজেন্দ্র প্রসাদজি বলেছিলেন যে আজকে ভারত যেভাবে ভাগ হলো, আমরা একসঙ্গেই লড়াই করলাম ব্রিটিশকে তাড়াবার জন্য, কিন্তু কোথাও আমাদের সমীকরণ আমাদের যা বেরিয়ে হিন্দু, কারণ ভারতটা তো ভাগ হলো হিন্দু মুসলমান ভিত্তিতে, একদম দ্বিজাতিতত্ত্ব ভিত্তিতে। তাহলে ওপার পাকিস্তানে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তাহলে পূর্ব পাকিস্তানে যে হিন্দুগুলো থেকে গেল, ওরা যেদিন আসবে ভারতে, সেদিন ওরা ভারতের নাগরিকত্ব পাবে। ওদের কিন্তু আসতে বলেছে ওরাই, একদম এবং সেই ভরসা পেয়ে ওরা যে যেভাবে পালিয়ে আসুক বা পাসপোর্ট করে করে এসে আর না যাক, কিন্তু আইনে লিখে রেখেছে 55 সালে পালিয়ে এলে কোনোদিন নাগরিকত্ব পাবে না। পাসপোর্ট করে এলে সরকারকে না জানিয়ে ভিসা শেষ হওয়ার পরে থেকে গেলে নাগরিকত্বের জন্য কোনোদিন এরা আবেদনই করতে পারবে না। একদম এই 2004 সাল থেকে আমার আরম্ভ হলো সংগ্রাম শুরু। সংগ্রাম। না, এই মানুষগুলোকে মুক্তি দিতে হবে, এদের জন্য এই আইনের পরিবর্তন করতে হবে। এই 4 সাল থেকে আন্দোলন করতে করতে আমি 3বার যন্তর মন্তর করেছি, শহীদ মিনার করেছি। সেখান থেকেই তো আমি ভারতীয় জনতা পার্টির চোখে পড়েছিলাম, এই লোকটাকে কবি গান গেয়ে গেয়ে এইভাবে দিল্লির দরবারকে কাঁপিয়ে দিচ্ছে। এবং 2019 সালের ডিসেম্বরের 2 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আমার স্টেজে ওখানে 9 জন এমপিকে পাঠিয়ে দিয়েছিলেন যন্তর মন্তরে। সেখানে অর্জুন সিং, জগন্নাথ সরকার, মনোজ তেওয়ারি, সৌমিত্র খা, তার খগেন মুর্মু আমাকে গিয়ে বললেন আপনি আর এইভাবে বলবেন না। বললাম যে আইন পরিবর্তন করতেই হবে, 5 কোটি মানুষ এসেছে ওপার বাংলা থেকে, এই আইনের পরিবর্তন করতে হবে। বললাম আমরা মোদিজির বার্তা নিয়ে এসেছি, 7 দিনের মধ্যে সিএডি করে, নূতন সিএ করে এই এরা যাতে নাগরিকত্ব পায় তার ব্যবস্থা হবে। এই প্রসঙ্গে আরেকটা কথা দিলেন 2 তারিখে। দেখুন মোদিজিকে কেন ভালোবাসি, আমার চোখে জল এসে যায়। এমন একটা মানুষ যিনি 7 দিনের কথা দিয়ে বার্তা পাঠালেন 2 তারিখে, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক 9 তারিখে সিএ পাস করলেন রাত 12টা 6। রাত 12টা 6 বসে আছি সামনে টিভির পর্দায়। তাহলে 9 তারিখে পাস হলো, আবার 11 তারিখে রাজ্যসভায় পাস করে মাননীয় রাষ্ট্রপতির স্বাক্ষর করে 12 তারিখে নোটিফিকেশন হয়ে গেল। তারপরে সেইটা লাগু হয়েছে 2024 সালে। আজকে এই মানুষগুলোকে মিথ্যা কথা বলে বলে যে সিএ করতে দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী, যে সিএ করলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, সিএ করলে তোমাদের চাকরি চলে যাবে। আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যিনি অধ্যাপক ডক্টর বাবুলাল বালা, পানিহাটি হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার, ওনার নাম লিটন বিশ্বাস, অনেক রেলের অফিসার, ডব্লিউবিসিএস অফিসারদের সিএ করি, তাদের সিএ সার্টিফিকেট পাইয়ে দিয়েছে, তাদের তো চাকরি যায়নি। কারণ সিএতে লেখা রয়েছে 6B অ্যামেন্ডমেন্ট করে 3 নম্বর কলমে, হ্যাঁ, ওখানে লেখা রয়েছে প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য পারসন হু মেক্স দ্য অ্যাপ্লিকেশন for citizenship under this section shall not be deprived of his rights and privileges. আচ্ছা, তার কোন রকম কোন অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, তার কোন সুযোগ সুবিধা থেকে। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা ছাড়া রাজনীতি বোঝেন না। উনি যত মিথ্যা প্রবঞ্চনা আর যারা উগ্র, যারা সন্ত্রাসী, উনি তাদের পাশে দাঁড়াবে। দাদা এই প্রসঙ্গে আমি একটা খুব জানতে জিনিস ইচ্ছে করছে, এই জন্য জিতে এলাম। আপামর দেশবাসী বলুন বা রাজ্যবাসী আমি যদি ধরি, কোথাও না কোথাও মনে হয় না যে আপনার সংগঠন কোথাও না কোথাও বেশি সাম্প্রদায়িকতাকে গুরুত্ব করে? একদম মিথ্যা কথা। সনাতন ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। সনাতন ধর্মের মূল বীজ কথাটা আমার মোদিজি বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, সর্বতে সুখিন সন্তু, সর্ব সন্তু নিরাময়া। 80 কোটি মানুষকে যে খাবার দিবেন, মুখে অন্ন তুলে দিনের লকডাউনে, সেখানে কি হিন্দু মুসলমান বাসা হয়েছিল? 140 কোটি মানুষকে যে ডবল ডবল ভ্যাকসিনের ব্যবস্থা করা হলো, সেখানে কি হিন্দু মুসলমান বাসা হয়েছে? বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা করা হলো, সেটা তো এখন নল দিয়েছে, জল যাচ্ছে না, তাই না? যা কিছু করে বিজেপি সমস্ত মানুষের জন্য করে। সাম্প্রদায়িক যদি হয়, একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসার পরেই মাপ পাতা দিয়েছেন। তাহলে সাম্প্রদায়িক বলবেন বিজেপিকে? তারা বলছেন সাম্প্রদায়িক বলতে গেলে আগে বলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি নিজেই বলেন যে এই মুসলমানরা আমার দুধের গায়। আমরা এরকম বলি নাকি? আমার মোদিজি কখনো বলেছেন হিন্দুরা আমার
কোন রকম দুধেল গাইড বা এরকম বলে কি? একদম কখনোই না। আমরা চাই এক দেশ, এক আইন, এবং সবাই ভারতবাসী আমরা। তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, আমরা পাশাপাশি থাকবো, ভালো বাসাবাসী নিয়ে থাকবো। কিন্তু তুমি যদি মনে করো তুমি শনিবাদ নিয়ে চলবে, তুমি যদি মনে করো তুমি একজনকে ধর্মের নামে পুড়িয়ে মেরে ফেলবে, মন্দির ভাঙবে, ঢাক বাজাতে দিবে না, তোমার আজানও চলবে, আমার ঢাক বাজনাও চলবে, তোমার আজানও চলবে, আমার কীর্তনও চলবে। আমি তো তোমাকে বলছি না তুমি আমার কীর্তনের সময় আজান বন্ধ করো। এক্ষেত্রে দাদা আরেকটা বিষয় হয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় না এখন যে কোনো পেশাগত তো যে 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 মানুষ যে পেশাতেই থাকে, কোথাও না কোথাও আজকের শাসক দল সেটা একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করে? ওদের তো কাজটাই ওই, ওদের কাজটাই ওই। এরা রাজনীতি করতে আসেনি, এরা আমরা তো আগে বুঝতে পারিনি, বাংলার মানুষ আগে বুঝতে পারেনি, কারণ এই সিপিএম এত অত্যাচার করছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রীর ওই মুখটাকে দেখে ভেবেছিল যে এই মুখ্যমন্ত্রী এত ভালো, ইনি যদি আসেন ওই বোয়া মেয়েটাকে নিয়ে রাই চার্চে চলে গেলেন, অমুক জায়গায় করলেন, ওনাকে ভরসা করেছিলেন। মানে মানুষ কোথাও না কোথাও ৩৪ বছর পরেও নিজেরা করে দেখাতে পেরেছিলেন যে ৩৪ বছরের শাসনও কিন্তু ভাঙা যায়। তো আপনি কি মনে করছেন না এখন বর্তমান সমাজে মানুষরা সত্যিই তারা চাইছেন পরিবর্তন আসুক? একদম মানুষের মনের কথা এটা। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয় এবং ঠিক ঠিক গণনা হয়, যদি আপনি ভাবতে পারবেন না যে কি হারে, গণহারে তৃণমূল হারে, গণহারে তৃণমূল হারে। আগামী ৫ বছরের রোডম্যাপ কি? আমরা পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য করব। প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে, শিল্প নেই, চাকরি বাকরি একদম বন্ধ, এবং যারা প্রকৃতপক্ষে যোগ্য চাকরি প্রাপক, দেখুন ২৬,০০০ যে চাকরি বাদ গেল, ২৬,০০০ই কিন্তু অযোগ্য ছিল না। নিশ্চয়ই। বারবার কোর্ট বলেছিল অযোগ্যদের একটা লিস্ট দিন, আমরা তাদের ক্যান্সেল করে যোগ্যদের রাখি, তাই না? কিন্তু উনি দিতে পারছিলেন না, তখন দিলেই তো ধরা পড়ে যায়। পরে দিয়েছেন, যদিও পরে দিয়েছেন কিছু, যে এতজন এই যে যে জিনিসগুলো চলছে, আপনি একদম চোখ বন্ধ করে ভাবুন যে পশ্চিমবাংলায় উনি কি উন্নয়ন করেছেন। শুধু ভাতা, ওই সাথী, শ্রী, মানে সব বিশ্রী করে ছেড়ে গিয়েছে একদম। মানুষকে ত্রাণ দেয় কখন? যেমন আমরা ত্রাণ পেয়েছি, আমরা রেশন পাই, বিরাট বিপদে পড়ে ত্রাণ দেয়। লক্ষ্মীর ভান্ডারের আমি অবমাননা করছি না, কিন্তু লক্ষ্মীর ভান্ডার মা পাচ্ছে ঠিক আছে, ওনার সন্তানটি যে বিয়ে পাস করে পথে পথে কাঁদছে। একদমই। তাহলে এই জন্যে আমি খুব আঞ্চলিক ভাষায় কথাটা বলেছিলাম বলে আমাকে অনেক ট্রোল করেছিল, আমাকে আজে বাজে কথা বলেছিল। ভাষাটা একদম আঞ্চলিক উপশব্দ থেকে একদম। বলেছিলাম যে শুধু ভাতা যদি নিয়ে ৪৮ বছর একটা যুবক ছেলে বেঁচে থাকার চিন্তা করে, তো সে তো জীবনে কোনোদিন বিয়ে করতে পারবে না, তাকে মেয়ে দেবে না তো কেউ, সে সংসার করতে পারবে না। তাহলে সংসার করার জন্য তাকে চাই চাকরি, তাকে তাকে কর্মসংস্থান চাই। ভারতীয় জনতা পার্টি আসার সঙ্গে সঙ্গে আমরা মায়েদের ১,৫০০ মায়েদের আরো স্বনির্ভর করবো, ৩,০০০ করে আমরা অন্নপূর্ণা ভান্ডারে ঢুকিয়ে দেবো, মায়েরা পাবে। কিন্তু তার যে সার্বিক সন্তানটা, বিকাশটাও সেটা হিন্দু মুসলমান যেই থাকুক, এবং তার সন্তানটা যাতে সুন্দরভাবে সংসার করতে পারে, তার ভবিষ্যৎ গড়তে পারে, তার জন্য তার চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। যদি কেউ চাকরি বাকরি করতে না চায়, দেখা যাচ্ছে একটু বয়স হয়ে গেছে, তার জন্য লোনের ব্যবস্থা করা হবে, যাতে সে ভালো একটা ব্যবসা করে বেঁচে থাকতে পারে, মানে সে স্বনির্ভর ভাবে দাঁড়াতে পারে। ওতে ১,৫০০ টাকায়, ২,০০০ আজকালকার টাকায় দিনে কিছুই কিছুই ফ্রি সম্ভব হবে, না। তা একদম। ওই খয়ই দেওয়া হবে। বলছিল না একজন তৃণমূলের যে এদের দেওয়া হচ্ছে, ভোটটা পাওয়া যাবে না, ওরা বেশ খয়নি টয়নি খাবে টাবে, ওরা খুশি হয়ে ভোটটা দেবে। এই যে যে মানসিকতাটা আপনি দেখুন, বিজেপি তা চায় না। বিজেপি চায় সবাই সুখে থাকুক, সবাই নীরব থাকুক, এবং সেই সুখ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য যা যা প্রয়োজন বিজেপি তাই তাই করবে। দাদা আরেকটা বিষয় যেটা সবাই এখন খুব কথা আছে, আর আমাদের সংগঠনের যে সুপ্রিমো মোদিজি, মোদিজির মুখ থেকে প্রত্যেকবার প্রতিনিয়ত এই কথাটা বেরোয়। আপনিও যেটা বললেন সবকা সাথ সবকা বিকাশ। মানুষের সাথে আপনি এতদিন ধরে কাজ করছেন। আমরা আগামী ৫ বছরও দেখেছি, গত ৫ বছরও দেখেছি যে এই সবকা সাথ সবকা বিকাশ কতটা ফলস্বরূপভাবে বা কতটা মানে ভালোভাবে মানুষ নিয়েছেন বা গ্রহণ করেছেন, আপনার কি মনে হয়? যদি মানুষ গ্রহণ না করতেন,
তাহলে ভারতবর্ষের 20টার বেশি রাজ্যে বিজেপিকে আনবে কেন? এটা তো বোঝাই যাচ্ছে মানুষ গ্রহণ করে করে যে রাজ্যগুলোতে বিজেপি ছিল না, এক এক করে সেই রাজ্য অঙ্গ বঙ্গ কলিঙ্গ, আমরা অঙ্গ নিয়েছি, কলিঙ্গ নিয়েছি, আচ্ছা, এখানে আমি এবার একটু অঙ্গ। আপনাকে কাটছি একটু। আপনার কি মনে হয় বিজেপির কোন স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্টে ফেল হচ্ছে এই পশ্চিমবঙ্গে আসার জন্য এখনো অব্দি? একদম সুন্দরভাবে ভোটটা করবার জন্য বিজেপি বদ্ধপরিকর, যাতে এবার ভোটটা আগের মতো ওই মস্তানের হাতে চলে না যায়। আমাদের হিন্দুদের তো অধিকাংশ ভোট দিতে দেয় না। আজকেই আমার হরিণঘাটা বিধানসভার 14 নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর হারু ঘোষ, সে আমার একজন শান্ত প্রকৃতির একটা ছেলে, সন্তু রাউত, তাকে সকালে পিটিয়েছে। কারণ আমি গতদিন ওই বাড়িতে গিয়েছিলাম ওখানে ঘুরতে। কেন আসবে এমএলএ, তোর বাড়িতে কেন আসবে? বিজেপি করা ছুটিয়ে দেব, এটা হবে কেন? একদম সংবিধান আমাদের অধিকার দিয়েছে, গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্র মানে কি? গণতান্ত্রিক দেশে এটা হওয়া উচিত না, কাম্যও নয়। গণতন্ত্র মানে কি? আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির ভোটের মূল্য যা, আমাদের পাড়ার একদম যিনি দীন ও দরিদ্র মানুষ, ভাঙা ঘরে থাকেন, তার ভোটেরও একই মূল্য। এটাই বলে গণতন্ত্র। ওই জায়গাটা সবার সমান অধিকার, সেই অধিকার কেড়ে নিয়েছে এই তৃণমূল সরকার, এদের ভোট দিতে দেয় না। এইবার ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর, সবাই ভোট দেবে, হিন্দু মুসলমান সবাই আনন্দে ভোটের একটা উৎসব হবে। আমি দাঁড়িয়ে বলেছিলাম হরিণঘাটাতে, আসুন আপনারা যে দলের যে নেতা আছেন, ভোটের দিন আমরা একটা জায়গায় বসে পিকনিক করব সবাই, আর মানুষকে বলুন আপনারা যাকে ভালো লাগে আপনারা ভোট দিয়ে আসুন। তো আপনি কি মনে করছেন না দাদা, হুম। 2026-এর নির্বাচনে যে ভোট কাটাকাটির কথাটা উঠছে সেটা সফল হবে কি হবে না, আপনার দিক থেকে আপনি কি মনে করেন? কিসের ভোট কাটাকাটি? সিপিএম যারা আছেন তারা জানেন তারা কিন্তু কোনোভাবেই গদিতে আসতে পারবেন না, কিন্তু কোথাও না কোথাও তাদের মাথায় কিন্তু যে আমাদের দিক থেকে যারা দাঁড়াচ্ছেন জনসাধারণকে সেটা বলা হচ্ছে যে আপনি আমাদের সাথে আসুন। সেটা কিন্তু পরোক্ষভাবে আমরা টিএমসি কেই বা জনগণকে এটাও বোঝানো হচ্ছে যে নো বিজেপি, নো ভোট টু বিজেপি, আমরা যেটা দেখেইছি। সেক্ষেত্রে আপনার কি মনে হয়? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আমি মার্ক্স দর্শনও তো পড়েছি। ওই দর্শনের কতটুকু ভিত্তি আছে আমি জানি না। সর্বপ্রথম হচ্ছে ভারতবর্ষ ধর্মের দেশ, হুম। আর ওরা ধর্মটাকে মানেই না। কমিউনিস্টকে আমি ভেবেছিলাম ওরা যাও ছিল তো, প্রথম কমিউনিস্টকে সাপোর্ট করতাম, ওরা মনে হয় মানুষের ভালো করবে। কিন্তু যখন ঢুকে দেখলাম, ও বাবা, ওরা ঈশ্বর মানে না, ওরা একজন সুপ্রিমো যে আছেন মহাবিশ্বে একটা, যেটা বিজ্ঞানেও মেনে নিয়েছে, যে শক্তির যে নিত্যতার সূত্র, যেটা একটা তো শক্তি সিপিএম আছে, কি কিছুই ভালো করেনি? ওরা কিচ্ছু মানে না। ওরা কিচ্ছু ভালো করেনি এরকম হয় না। ভালো করার উদ্দেশ্য থাকে, ভালো করার উদ্দেশ্য নিয়েই আসে, কিন্তু পরবর্তীতে ভেতর থেকে যেটা, মুখ আর মুখস্থ এক থাকে না। পরবর্তীতে কি হয়, যারা প্রকৃত নেতা থাকেন প্রথম, তাদের হাতের থেকে কিন্তু বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এমন এমন মানুষের হাতে তখন ক্ষমতা চলে যায়, অন্যায় অত্যাচার বাড়তে থাকে। তখন এই বাড়তে থাকায় তখন কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়, যেটা উদ্দেশ্য প্রথম থাকে। প্রথম হচ্ছে ধর্ম মানে না, ওনাদের সঙ্গে আমার কোনো কথাই চলে না যারা ধর্ম মানে না। কারণ আমি একটা ঘড়ি পড়েছি, টাইটান কোম্পানির ঘড়ি। আমি একটাই কথা বলবো, এই ঘড়িটা তো শুধু শুধু তৈরি হয়ে আমার হাতে আসেনি। একদমই। এর কাঁটা তৈরি করেছে কেউ, মেশিন তৈরি করেছে কেউ, চেন তৈরি করেছে। তাহলে আমি যেমন বলে থাকি যে নৈশ শান্তি নিকেতনে নারী পুরুষ দুজনে মিলন বাসরে যখন হয় মিলন, পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করে মায়ের গর্ভাবাসে। এই যে স্পার্ম এবং ওভাম, যেটা সম্মিলিত অবস্থায় জায়গোট ফর্ম করে, তারপরে ধীরে ধীরে সেল ডিভিশনের দ্বারা দেহটা তৈরি হয়। তাহলে ওই যে ছোট্ট একটু শুক্রাণু, ওর মধ্যে যে এতটা পাওয়ারফুল একটা দেহ, এই দেহের কোথায় চোখ হবে, কোথায় কান হবে, কোথায় নাক হবে, কোথায় মানে ভেতরে কোথায় কোথায় কোন অর্গান হবে, এটা কেউ নাই কি এর পিছনে পরিকল্পনা। কারণ একটা ছবি আঁকতে গেলেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো খুব ভালো ছবি আঁকেন। তাহলে এই যে জ্যান্ত ছবিটা দেখুন না আপনি,
যেটা গর্ভে অন্ধকারে এত সুন্দর একটা দেহ তৈরি হয়েছে, এমনি এমনি তৈরি হয়ে গেল। বা একদম আপনি ভাবুন, যদি এই মুখটা এখানে না দিয়ে পিঠে লাগিয়ে দিত, তাহলে ভাত খাওয়া কি কঠিন হতো? এইভাবে ভাত খেতে হতো। তাহলে এই সমস্ত 10টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত পদ গুজ্জ লিঙ্গ পাক, এর কোথায় কোনটা সেটিং হবে, এর পিছনে কত বড় একটা কারিগর রয়েছে, কত বড় একটা শিল্পী রয়েছে। তাকেই কেউ ঈশ্বর বলে, তাকেই কেউ আল্লাহ বলে, তাকেই কেউ গণ বলে, তাকেই কেউ সুপ্রিম পাওয়ার বলে। আলাদা আল্লাহও নাই, আলাদা ভগবানও নাই, আলাদা গডও নাই। আছে একটা সুপ্রিম পাওয়ার, তিনি সর্বশক্তিমান। এবং তাকে যে যে ভাবে, এই জন্য গীতা কেন আমরা শ্রদ্ধা করি, যে যখামাং প্রপদ্যন্তে তাং স্তবৈব ভজপহ মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শেষ কথা, কবি রসরাজ তারক গোসাই লিখেছেন, যে যাতে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগেই সে তার স্বয়ং অবতার। আমার সনাতন ধর্ম বলে সর্বং খুল্লিদম ব্রহ্ম, সবকিছুর মধ্যে একই শক্তির বিকাশ। এখানে যে বলা হয়েছে, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, এর মধ্যে শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে সমস্ত কিছুর মধ্যে। যেটাকে আমরা বলি একজন নির্জীব, অর্থাৎ যার মধ্যে জীবন নাই, ভাবি পাথর, ওর মধ্যেও শক্তি আছে। দুটো পাথরে আঘাত করুন, আগুন জ্বলবে। এই যে যে শক্তি সবার মধ্যে এক, এটা এই বোধটা না জাগলে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস করা যাবে না। এই বোধটা জাগানোর জন্য আপনার কি মনে হয় কি কি জায়গা থেকে পশ্চিমবঙ্গ এখনো পিছিয়ে আছে? সব জায়গা থেকে পিছানো। গুরুকুল খুলতে হবে, গুরুকুল খুলতে হবে, শিক্ষা দিতে হবে প্রথম থেকে। যেমন মুসলিম ভাইরা তাদের মাদ্রাসায় শিক্ষা দেয় বাচ্চাদের, হিংসা শিক্ষা দেয়। আমি পরিষ্কার বলছি, বাচ্চাদের দেখবে হিংসা শিখায়, একমাত্র মুসলমান ব্যক্তিকে কাহাকেও বন্ধু বলিয়া মানিয়া লইবে না, পরিষ্কার শিখিয়ে দেয় এটা। এই বাচ্চা থেকে ওই বাচ্চাটার মনটাকে দূষিত করে দেয়। ছোট থেকে জিনিস ওই ছোট থেকেই তাকে শেখাতে হবে সমস্ত জীবের মধ্যেই একই আল্লাহ আছেন, মানুষকে ভালোবাসো, সমস্ত মানুষের মধ্যেই সবই আল্লাহর সৃষ্টি, কাউকে হিংসা করো না। এটাই তো সনাতন ধর্মের মূল কথা। এই শিক্ষাটা আমরা পেয়ে, আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা, তার কাছে থেকে তো এই শিক্ষাই পেয়েছি। তিনি বলছেন, ওরে মানুষ দেখবি যদি ভগবান, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান। ওরে মানুষ দেখবে যদি ভগবান, এই শিক্ষা পেয়েছি আমরা, হিংসা হিংসা শিক্ষা পাইনি। আমি কখনো, আমি চোখ বন্ধ করে দেখি সবাই তো মানুষ, কেউ একটু দাঁড়িয়ে রেখেছে, গোপটা হয়তো কামিয়ে ফেলেছে, কারো মুখ পরিষ্কার, একইভাবে একই প্রজনন ক্রিয়ার মাধ্যমে সবাই জগতে এসেছে। কেউ মাটিতে যাবে, কেউ আগুনে যাবে, কেউ চিরকাল থাকতে পারবে না এখানে। এই জন্য সনাতন ধর্মে লেখা আছে, নীতি নীতি জীবগণ যায় জম করে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। তোমাকে চলে যেতেই হবে, লিমিটেড একটা টাইমের জন্য তুমি জগতে এসেছো বন্ধু। এইটা খেয়াল রেখে সৎ কাজে প্রবৃত্ত হও, তাহলে কি হবে? স্বামী বিবেকানন্দ বলেছেন, জন্ম যখন নিয়েছো একটা রেখা পাত করে যাও, রেখা রেখে যাও। সেটা কি রেখা? সততার রেখা। ওই রকম রেখা না যে আমি চাল চুরি করে, রেশনের চাল চুরি করে আমি চলে গেলাম, ওই রকম রেখা না। আমি একটা দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান হয়ে আমার পেয়ারম্যান হয়ে গেল আরেকজন, তারপরে কোটি কোটি টাকা, আমি আমার শিক্ষা দপ্তর পর্যন্ত, এটা তো ইতিহাস, জেলে চলে গেল, ক্ষমা করবে না তো? একদম তাহলে এরাও রেখাপাত করেছে, এরাও রেখাপাত করেছে, কিন্তু ওই রেখার কথা বলা হয়নি। বিবেকানন্দ বলেছেন, এমন কাজ করো মরেও যাতে তুমি জীবিত থাকতে পারো, মানুষ যেন তোমাকে স্মরণ করে। এইটাই সনাতন ধর্মের কথা। এবং সেইভাবেই পশ্চিমবাংলা তৈরি হবে, সেইভাবেই তৈরি হবে। কোন দুর্নীতিগ্রস্ত কেউ থাকবে না। এই দলের মধ্যে কেউ দুর্নীতি করলে সে তখনই ক্যান্সেল হবে, দেখবে। একদম যে যেখানে বসে যাই করে আসুক না কেন, এই দলে এসে কিন্তু দুর্নীতি করার সাহস কেউ পায় না। একদমই ঠিকই বলেছেন। দাদা আরেকটা বিষয় আমি জানতে ইচ্ছে করছে 2021 তারপরে 2026 আপনি একটা সম্প্রদায়ের প্রমুখ একজন মানুষ, মুখপাত্র আমরা সবাই জানি। সেখানে এই সম্প্রদায়ের ভোটটা কতটা প্রভাব ফেলে? আপনি কোন সম্প্রদায়ের কথাটা বলছেন? মতুয়া ধরুন। মতুয়া। মতুয়া শব্দটা মূল শব্দ হচ্ছে মাতোয়ারা। মাতোয়ারা থেকে এসছে মাতোয়া, মাতোয়া থেকে আসছে মাতাম। এই মতুয়া ছিল আগে একটা গালাগালি।
আচ্ছা। মতুয়া বলে গালি দিত। কেন? যখন হরিনামে মাতোয়ারা হয়ে যেত, এবং মাতোয়ারা হয়ে গেলে কি হয়, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। তখন সমাজে একটা শ্রেণীর মানুষ, তারাই মতুয়া বলে গালাগালি দিত। মতুয়াটা হচ্ছে ওপার বাংলা, তখন বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ সাব ডিভিশনের আঞ্চলিক একটা উপশব্দ। আচ্ছা। আবার ওইটা বরিশালে বলে মৈক্য, হুম। আবার গালাগালি দেয় হালা পহালা মৈক্যর দল, মাইক্যা গেছে। তাহলে এটার মূল শব্দ হচ্ছে মাতোয়ারা। যেমন ভগ্নী মানে বোন, যদি বলি ও আমার ভগ্নী, আবার বলতে পারি আমার বোন, আবার আমার আঞ্চলিক ভাষায় এও বলতে পারি আমার ভগ্নী। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছেন, প্রভুপাদ অশ্বিনী গোসাই, মতুয়া নামে ধরাধামে জিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎপুঞ্জ মাধুর্য প্রেমে অত্র প্রান্ত তৈরি। যখন ঠাকুর পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদের কাছে গিয়ে নালিশ দেওয়া হলো আমাদের মতুয়া বলে গালি দেয়, তখন ঠাকুর বলেছিলেন যে আজ থেকে তোরা মতুয়া সম্প্রদায়। মতুয়া খারাপ না রে, হরি নামে যারা মেতে যায় তারাই মতুয়া। যিনি কৃষ্ণ নামে মেতে যান তিনি কৃষ্ণ নামে মতুয়া, যিনি কালী নামে মেতে যান তিনি কালী নামে মতুয়া, যিনি আল্লাহ নামে মেতে যান তিনি আল্লাহ নামে মতুয়া। মতুয়া তো এটা তো মানে অল্প একটু পরিসরের জন্য না, এটা বৃহত্তর। বৃহত্তর পরিসরে মতুয়া শব্দটা, ওইটাকে আমরা সংকুচিত ভাবে নিয়ে এসেছি। কিন্তু আমি, যদিও মতুয়া পরিবারে আমার জন্ম, কারণ আমাদের বাড়িটা একদম ঠাকুর হরি ঠাকুরের বাড়ির পাশেই, বেশি দূরে না, 6 কিলোমিটার কত দূর। আমার পূর্বপুরুষ কিন্তু একদম বাবা গোপীচাঁদ ঠাকুরের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। তা ব্যাপারটা হচ্ছে কি, আমি সবসময় কিন্তু সনাতনী হিন্দু বলে পরিচিত, এই পরিচয়টাই আমার পৌঁছ। আমি সনাতনী ঘরেরই একটা লোক, মতুয়া তারই একটা শাখা। এবং তো আমরা তো দাদা এটা দেখতে পাচ্ছি যে এখন যে শাসক দল আছে, তো আমাদের এই যে সম্প্রদায়ের মানুষরা আছেন, ভাই বোনেরা আছেন, তাদের নিয়ে একটা বিরোধী রাজনীতিকরণ বা সমীকরণের একটা প্রেক্ষাপট তারা তৈরি করে। এটা করেছে আর কি, একটা গ্রুপ তো আছেই, তাদের ভোট পাওয়ার জন্য এটা করা হয়। মতুয়ারা উদ্বাস্তু, এক কথায় যদি বলে উদ্বাস্তু। উদ্বাস্তু আন্দোলন করাই মানে মতুয়া আন্দোলন। উদ্বাস্তু আন্দোলন করা মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যারাই ভারত ভাগের বলি, তাদের নাগরিকত্বের জন্য আন্দোলন। এবার মতুয়া নামটা কোথা থেকে ফেটে গেল সেটা আমি বলে দিচ্ছি। এই যে আন্দোলনটা, উদ্বাস্তু আন্দোলন, এই আন্দোলন যখন সৃষ্টি হয় তখন মতুয়া বাড়ি থেকে 2004 সালে প্রথম অনশন তৈরি হয়। তখন কিন্তু এসকনও আসেনি, এবং তখন কেন কখনই আসেনি, শ্রীগুরু সংঘ আসেনি, সৎসঙ্গ আসেনি, বৈষ্ণবরা আসেনি, কেউ কিন্তু এইটাকে বুঝতেই পারেনি। এই মতুয়া সম্প্রদায় যাদের বলা হয় ঠাকুরের হরি ঠাকুরের যারা ভক্ত, সেখান থেকেই কিন্তু এই বোধটা জাগ্রত হয়েছে কি আমরা অবৈধ অভিবাসী। এই আন্দোলনটা ওখান থেকে তৈরি হয়েছিল বলেই মতুয়া বলে পরিচিত হয়েছে, রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, মতুয়া বাড়ি থেকে টিকিট পেয়েছে, বুঝতে পেরেছেন, মতুয়া বাড়ি থেকে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এমএলএ হয়েছে। কিন্তু এখনো তো অনেক জায়গায় আমরা দেখেছি যে কাগজপত্র বিষয় এখনো কিন্তু পুরোটা পরিষ্কার নেই, সংশয় দেওয়ার জায়গাতে কিন্তু এখন একটা কোয়েশ্চেন চিহ্ন বা আছে। আমাকে পরিষ্কার বলতে হবে কি কাগজপত্র। দেখুন, এসআইআর একটা এসআই এর না, আমি সিএ এর কথা বলছি, এসআইআর একটা প্রভিশন আলাদা, সিএ আলাদা, এনআরসি আলাদা। এরা গুলিয়ে কথা বলে, তার মানে জানে না কিচ্ছু, আর জানলেও মিথ্যা কথা বলে। জানে না বলবো না, কারণ ওরা তো ভালো উচ্চ শিক্ষিত, ওরা জেনে শুনে মিথ্যা কথা বলে। সিএ কারা করবে, সিএ এতে আবেদন কারা করবে, আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি। দেখুন, আগে আমি সব বলে দিচ্ছি, 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, সেই ব্যক্তির এসআইআর এর নাম রাখতে হলে তার বাপ ঠাকুর দাদার কোনো ঠিকুজি লাগবে না। তার যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে সেইটা দেবে, না হয় 12টা প্রমাণের একটা দাখিল করবে, মা বাবার কিচ্ছু লাগবে না, তাহলেই সে কিন্তু ভারতীয় নাগরিক হতে পারবে। 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত যাদের জন্ম, তাদের যদি নামটা এসআইআর তুলতে হয়, তখন হয় 2002 সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে, না থাকলে হবে নিজের 12টা প্রমাণের একটা, মা অথবা বাবার
একজনের 12টা প্রমাণের একটা লাগবে। এইবার 2004 সালের 2রা ডিসেম্বরের পরে যাদের জন্ম, তারা যখন নতুন করে নাম তুলতে যাচ্ছে, তার নিজের 12টা প্রমাণের একটা প্রমাণ এবং মা এবং বাবা উভয়েরই 2002 সালে হয় ভোটার লিস্টে নাম থাকতে হবে, না 12টা প্রমাণের একটা প্রমাণ লাগবে। এইটাই চলে গেল এসে। এইবার কথা হচ্ছে, যারা 2002 সালে এসছে, 3 সালে এসছে, 4 সালে এসছে ওপার বাংলা থেকে, তারা কোথায় পাবে এগুলো? তাদের জন্য তো সিএ 2014 সালের 31-এর মধ্যে তুমি যদি ঢুকে থাকো, তুমি তো এই কাগজ দেখাতে পারবে না। এই জন্য তুমি সিএ করো। আমার মুখ ব্যথা হয়ে গেছে বলতে বলতে, কত রাত ঘুমায়নি। মানে এদের জন্য ভিডিও করে করে তোমরা সিএ তে আবেদন করো, তাহলে তাই নাহলে তোমরা কিন্তু বেনাগরিক হয়ে যাবে। এই আইনগুলো তাদের বুঝিয়েছি। আর এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী, ওটা আবেদন করে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, এই ভয় দেখিয়ে দেখিয়ে সিএ ক্যাম্প যেখানে হয়েছে পুলিশ পাঠিয়ে দিয়েছে, এই বন্ধ করো, সিএ নেই চলেগা। এইগুলো করেছে। আর এরা সাধারণ মানুষ, এরা বোঝে না, ভয় পায়। এদের হাতে প্রশাসন, তাই না? এদের আসন। একদম এখন বুঝতে পারছি যাদের নামটা কেটে গেছে, এখন বাড়ি ভিড় হচ্ছে, স্যার আমাদের সিএটা এখন আসছো কেন, আগে শোনোনি কেন? তাও করো, এক্ষুনি করো। সিএ যারা করবে তাদের নাম কাটা যাবে না। এই হচ্ছে ব্যাপারটা। এবার সিএ তে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা সশরীরে ভারতে এসেছে, তার কাছে কাগজ নেই, একটা প্রমাণ লাগবে যে দেশে সে এসেছে, করতে পারবে। আবার 15 থেকে 24 পর্যন্ত যারা এসেছে, 2024 সালের 31 পর্যন্ত, তাদেরও ছাড় দিয়ে দিছে অবৈধ থেকে, কিন্তু সিএ করার এখন অধিকার দেয়নি। তাদের আর পুলিশ ধরতে পারবে না। এই 10 বছরের আবার একটা ছোট্ট সিএ করে জুড়ে দিলে ওরাও তারপরে সিএ করতে তো পারে। আপনার কি আগামী দিনে ওদের জন্য যে সমস্যায় তারা এখন সম্মুখীন হচ্ছে কিছু কি পদক্ষেপ নিচ্ছেন আপনি? প্রচুর চিঠি লিখেছে এবং কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি ওই 24 পর্যন্ত খালাস করে দেবে একদম। আচ্ছা, মানে আর কোনো যে অসুবিধা নেই। সমস্যাটা আছেন আইনের আশা ম্যাডাম করছি 14 পর্যন্ত যারা এসছে, একটা সমস্যা হচ্ছে যেটা, যে সে অথবা তার বাবা অথবা তার ঠাকুর দাদা যে ওপার বাংলায় বসবাস করত, তার একটা যে কোনো প্রমাণ কাগজ, সেটা হোয়াটসঅ্যাপে আনলেও হবে, এনে দেখাতে হবে যে ওই যেহেতু সিএতে লেখা রয়েছে তো 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে, হ্যাঁ, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ হইতে যে সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সম্প্রদায়ের মানুষ ভারতে প্রবেশ করিয়াছে, তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হইবে না। ওই 3টে দেশ উল্লেখ আছে তো। তাহলে তুমি যে নেপাল থেকে আসো নাই, তার প্রমাণ প্রমাণ কি? একদমই তুমি যে মায়ানমার থেকে আসো নাই, তার প্রমাণ কি? তুমি যে শ্রীলঙ্কা থেকে আসো নাই, ওই জন্য ওইটুক রাখতেই হয়। এবং ওটা কোনো এখন আর অসুবিধা হচ্ছে না, সবাই পেয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা জিনিস বিষয় যে আপনি এখন বিরোধী দল হিসেবে কাজ করছেন। কি, কি বর্তমান রাজ্য সরকারের জন্য কি, কি প্রবলেম বা কি, কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের কাজের জায়গাতে? দেখুন, প্রথম 1 বছর আমার এমএলএ কোটায় কোনো কাজ করতে দেয়, কারণ আমি বেশিরভাগ গান গেয়েছি তো করা করা। তাতে দিদিমণি আমার উপর ভীষণ রাগ। হ্যাঁ, যেমন গ্রামে আমার গানে, তোমরা শুনো গো বঙ্গবাসী, সোনার বাংলা গিলিয়া খেয়েছে তারকা রাক্ষসী। এইসব গান টানে যাইছে বলে আমার ওর ভীষণ রাগ। আমাকে মোটে কোনো কাজ করতেই দেয় না। তারপরে তো যাও কাজ মোটামুটি বিজেপি এমএলএ যারা, এদের না দেবে ঠিক মতো কথা বলতে। বিধানসভায় আমরা কথা বলতে গেলে ওই যে চিৎকার চেঁচামেচি, কথা বলতেই দিবে না। করবে, এগুলো করবে। আমাদের বিরোধীদের যা যেখানে দেব, কেউ কি ক্ষমা পেয়েছি? সর্বভারতীয় সভাপতি এসে এখানে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। একদম শুভেন্দুদা থেকে, দিলীপদা থেকে, সুকান্তদা থেকে, আমাদের কোন নেতাকে মারা হয়নি? খগেন মুর্মু থেকে আরম্ভ করে বিবিধ। এটা কি সংস্কৃতি হতে পারে? কোনোদিন ছিল এরকম? আমি সিপিএম আমলেও কিন্তু এইরকম দেখিনি যে বিরোধী দলে নেতাদের মারতে হবে, গাড়ি ভাঙতে হবে, এরকম কিন্তু ছিল না। আর আমাদের কাজ করতে দেওয়া হয় না। এক কথায় আমরা দেখিয়ে দেব, ওরা যখন বিরোধী থাকবে ওদের কথাটা আগে শুনবো। একদম ওদের কথা, বিধানসভাটা তো বিরোধী দল যারা থাকবে তাদের জন্য। তোমার কর্মের দ্বারা তুমি ভালো হবে মানুষের কাছে, কিন্তু তোমার যে যে জায়গাটা ত্রুটি, ত্রুটি আছে ওটা তো ধরিয়ে গেলে আমরা, একদম তাই না? এই জন্য এটাই তাদের সম্মত। ফটিক ঘোষের গান মনে পড়ে, নিন্দুকেরে বন্ধু বলে প্রণাম কর পায়। যে তোমার নিন্দা করছে, তুমি আগে অ্যানালাইসিস করো আমি এই জায়গাটা সত্যি খারাপ কিনা, তাহলে আমরা ভালো হতে হবে।
এই এটা বাড়ির দিকে আঙুল তুললে যেরকম ৩টে আঙুল নিজের দিকে থাকে, বিষয়টা সেরকমই। যে একদম। নিজের প্রবলেমটা নিজের যে জায়গাটা আমরা ঠিক নেই, সেই জায়গাটাকে ঠিক করতে আর হবে। আরেকটা বিষয় দাদা আমার জানতে ইচ্ছে করছে যে আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গ নীতিগত দিক থেকে নড়বড়ে নাকি কাঠামোগত দিক থেকে নড়বড়ে? শোনেন, পশ্চিমবঙ্গের ব্যাপারটা এখন যেটা হচ্ছে, রাজনৈতিক রাজনীতি, কিন্তু রাজনীতি একটা এমনই একটা বিষয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন নরানাঞ্চ নরাধীপ, অর্থাৎ আমি মানুষের মধ্যে আমি রাজা। তা বলে এরকম রাজা না, যে রাজা চলছে এরকম রাজা না। হীরক রাজাও তো হতে পারে। বলছি, এবং আর একটা জায়গায় বলেছে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আমাদের যিনি রানী আছেন, দেখুন আমার হাতে যদি একটা টিউমার হয়, সেটাকে আমি অপারেশন করলাম। ব্রেন টিউমার হলে অপারেশন করলাম। চোখে ছানি পড়লো, অপারেশন করলাম। টিবি হলো, আমি লাঞ্চের চিকিৎসা করে ভালো হলাম। হার্টের বাল্ব খারাপ হলো, পাল্টে দিল, তাই না? লিভারের কোনো অসুবিধা হলো, হয়তো আমার ওই লিভার একটু দিয়ে আমাকে পাল্টে দিল। কিডনি, সে তা একটা খারাপ হলে পাল্টানো যায়। আর এই সরকারের হার্ট, কিডনি, লিভার, লাং, চোখ সব জায়গা পচে গেছে, কোনো জায়গা বাকি নাই এর পোস্টে। আর নিজেও পচেছে, জনগণকেও পচিয়ে দিয়েছে একদম। এই সরকার কি ভেন্টিলেশনে? ভেন্টিলেশনে এখন ওই প্রিয়দাস মুন্সির মতো আছে আর কি, প্রয়াত। উনি যেমন ছিলেন না, ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছিল আর কি, মনে ভিতরে ওইভাবে আছে এখন। আর আর বেশি দিন নাই, দেখতে পারবেন। বলো হরি হরি বল, বলবে তৃণমূলকে চিতায় তোল। একদমই দাদা। আরেকটা বিষয় আমি খুব ছোট্ট করে জানতে চাইছি। যেহেতু আপনি আপনার এই রাজনৈতিক যে পরিসর আছে তার বাইরে গিয়ে একটা অন্য জায়গাতেও আপনি একজন সম্মানীয় বা মানুষ চারণ খুব কবি। মানুষের খুব কাছের একজন মানুষ। সেখানেও আপনার কিন্তু অনেক জায়গায় যেটুকুনি আমার শোনা, আমি যদি খুব ভুল না হয়, সেখানে আপনি কোথাও কবি গান করতে গেছেন। সেখানেও কিন্তু একটা রাজনৈতিক তকমা, সেটার সাথে কোনো রাজনৈতিক সম্পর্কও নেই। সেখানেও কিন্তু একটা রাজনৈতিকভাবে আপনাকে তুলে ধরা হয়েছে। এখানেও সংগঠনের কথা হচ্ছে বা এইরকম কি জিনিস আপনি ফেস সুন্দর করেছেন? একটা পয়েন্ট তুলেছে। আমি যাতে কবি গান গাইতে না পারি, আমার অর্থনৈতিক কাঠামোটা যাতে একদম তলানিতে ঠেকে যায়। মানুষের অর্থ না থাকলে তো না, একদম। সে দুর্বল হয়ে যায়। আমাকে দল যদি ধরে না রাখতো, আমি অনেক আগেই আমার ইস্তফা দিতে হতো। আমার ফ্যামিলি স্ট্রাকচার যা তৈরি হয়েছিল, দল আমাকে ধরে রেখেছে। অসীম সরকারকে দল ধরে রেখেছে, আমি সবাইকে শ্রদ্ধা জানাই। সব দিক দিয়ে সাপোর্ট দিয়ে আমাকে কিন্তু রেখেছে। তাই নাহলে আমি, গান তো আমার একদম বন্ধ হয়ে গেছিল। থানা টানা কোনো জায়গায় পারমিশন দিচ্ছিল না। একদম। অসীম সরকার এলেই না 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 না, ওটা অন্য কেউ কেন, ওর সাম্প্রদায়িক দলের একদম। বিধায়ক। এইটা আমাকে ভীষণ ভাবে ফেস করতে হয়েছে, হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু কবি গানে গিয়ে কখনো রাজনীতির কথা বলি না। কবি গান হরিবাসরে হয়, একদম। সেখানে রাধাকৃষ্ণ তত্ত্ব, গৌরনীতাই তত্ত্ব, হরিচাঁদের তত্ত্ব, বিজ্ঞান ধর্মের তত্ত্ব, আমার যে কবি গানের যা রাজনৈতিক মঞ্চটা আলাদা। যখন আমি রাজনৈতিক মঞ্চে দাঁড়াবো, তখন আমি রাজনৈতিক নেতা, রাজনৈতিক বক্তব্য রাখবো। যখন আমি কবি গানের গাইতে যাবো, তখন আমি যদি রাজনৈতিক কথা বলি, তাহলে এই এই সংস্কৃতিটাই তো নষ্ট হয়ে যাবে না। যারা শ্রোতারা আসে, সেখানে তো সবাই আসে আমার গান শুনতে। সেখানে যদি তারা দেখে যে গিয়ে তো বিজেপির জয়গান গাইবার জন্য কবি গান গাইতে এসেছে, একদম। তাহলে আমার যে আদর্শ নিয়ে আমি পরিচয় লাভ করেছি, আমি তা ঘৃণা করবে মানুষ। আমি কখনোই কোথাও কবি গান গাইতে গিয়ে রাজনৈতিক কোনো কথা বলি না। কিন্তু বিরোধী দল থেকে সেই চাপ কিন্তু ওরা ওরা বলে, একদম ওরা বলে, তার মানে ওরা ভয় পায়। ভয় পাচ্ছে। ওই যে অত মানুষ, ৫-৭ হাজার, ১০ হাজার, ১৫ হাজার, ২০ হাজার, যে মানুষের গ্যাদারিংটা হয়, ও বাবা, অসীম সরকারের পরিচিতি বেড়ে যাবে, সনাতন ধর্মের পরিচিতি হবে। আমি তো মূল সনাতন ধর্মের একদম দর্শনটাকে তুলে ধরি। একদম। রাধা কৃষ্ণ কি প্রেম, সেই প্রেমটাকে তুলে ধরি। এবং সেখানে আলোচনা করতে গিয়ে বলে দিই যে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতি, এই ৪টি শব্দ ভাগবতে ব্যবহার করা হয়েছে শ্রীমতী রাধারানীর, যে প্রেমের কাছে শ্রীকৃষ্ণ হেরে গেছে। আপনি রাজনীতি করেও সেই প্রেমিক হতে পারেন, আপনি ওকালতি করেও সেই প্রেমিক হতে পারেন, আপনি একজন মাঠের কৃষক হয়েও পারেন। অহৈতুকী অর্থাৎ কিনা হেতু শূন্য ভালোবাসা। আমার মধ্যে যদি আমার স্বার্থ না থাকে, দেশের স্বার্থের জন্য,
জনগণের স্বার্থের জন্য আমি যদি রাজনীতি করি তবেই ওটা রাধা প্রেম। বুঝতে পারছেন? জনগণই ভগবান, আমি এইভাবে উপস্থাপনা করি, ওতেও ওদের জ্বালা। কিন্তু আমি যখন নিজের পকেট ভরবো তাহলে তো রাধা প্রেম থাকলো না। রাধা প্রেমটাকে শুধু বৃন্দাবনে রাখছেন কেন আপনারা? রাধা প্রেমটাকে সব জায়গায় ছড়িয়ে দিন, সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিন, তাহলে কেউ আর স্বার্থপর হবে না, পরার্থে সবাই কাজ করবে। রাধারানী তিনি ভগবানকে বলেছেন, আমার আমাকে বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। একদম। তাই না? তাহলে এই কথাটাই বলতে হবে, আমাকে ভোট দাও আর না দাও তাতে কোনো দুঃখ নাই, যেন তোমাদের সেবা করে যেতে পারি একটু ভিক্ষা চাই। তাহলে এইটা হলেই তো, এটাই দাদা প্রেম। আর এটাও কোথাও না কোথাও ভাবে আপনার সংগঠনও এটাই কিন্তু অন্যভাবে হয়তো মানুষকে এটাই এই বার্তাটাই পৌঁছতে চায়। আমাদের সংগঠনের মূল কথা হচ্ছে সেবাই সংগঠন, একদমই। একদম সেবাই সংগঠন, যেটা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলেছেন, সেবা বিনিয়ে সান্ধ্য বস্তু কভু নাম দিবে। আর ওনাদেরটা হচ্ছে চুরি সংগঠন, যে যত চুরি করতে পারবে, যে যত মারতে পারবে, হ্যাঁ, 25% রেগে দিয়ে পাঠিয়ে দিতে বলছে না, এটা তো নিজেই বলেছেন, সে দেখবেন তারপরের বার টিকিট পাবে। এই ওনাদের দলের ব্যাপারটা হচ্ছে একদম পারফেক্ট। দাদা আপনার কি এটা কখনো মনে হয় না যে আহ, আপনার যে আদর্শ আপনার যে নীতি সবসময় কি সেটা সংগঠনের স্তরে গেছে বা সংগঠনের সাথে মিল খেয়েছে এরকম কি কখনো হয়নি যে কখনো আপনার কখনো কখনো মিল হয়নি, যেমন আমি খুব উচিতবাদী, তো কিছু কিছুর বিরোধিতা যখন করে ফেলেছি, সেটা মানে রাজনীতি করতে গেলে ওটা করা যায় না মূলত। এটা তো প্রথম বুঝতে পারিনি, দোষ দেখেছি আমি বলে ফেলেছি, এটা এটা হতে পারে না, এটা ঠিক না। তো আপনি বলছেন রাজনীতি করতে গেলেও চুপ থাকতে হয়? অনেক সময় খোলামেলা অনেক কথা বলা যায় না, যেটা ভিতরে বলতে হয়, কোর কমিটিতে বলার জায়গা আছে, সেটা মিডিয়ার সামনে না। সেটাকে সংশোধন করবার জন্য, পরিশুদ্ধ করবার জন্য তার জায়গা রয়েছে বলার। সে এই জায়গাটা, আমি যদি বলি আমার সংগঠনের একটা কার্ড যদি কেউ করে, আমি বলে দিলাম এই কার্ড নিয়ে সে সারা ভারতবর্ষে ঘুরবে, তাতে তার কোনো ভয় নেই, নাগরিকত্ব পেয়ে যাবে। এটা হবে কখনো? আমার একটা সংগঠন আছে, বৃহৎ সংগঠন, মনে করেন বঙ্গীয় লোককবি সংঘ। সেটা কোথাও না কোথাও শুধু সুবিধার্থর জায়গা থেকে দাঁড়িয়ে যায় না? এই জন্যই যখন ওর বিরোধিতা করে ফেলেছি, আমি কিছু মানুষের কাছে একটু খারাপ হয়ে গেছি, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু ওইভাবে হিসেব করে কথা বলতে হয়, এটা আমি অনেক এখন হুঁশিয়ার হয়ে গেছি, আমি অনেক হুঁশিয়ার। না আপনি যেরকম মানুষ আপনার এরকম দিল খোলা দরদ যেটা যেটা আমরা গানের ব্যাপারে যে আমরা নাভি থেকে গান গাইতে বলি যেটা আপনি আমার থেকে অনেক বেশি ভালো জানেন এইরকম মানুষ থাকাটাই সব থেকে বড় কেন আমার মনে হয় যে আপনি যত নিজের ভেতরকার সত্তা পরিষ্কার থাকবেন আপনি মানুষের সাথে সংযোজন বা মানুষের পাশে থাকার যে ভালোবাসার যে ভেতরকার অন্তরের আত্মার যে টানটা সেটা আরো পরিষ্কার থাকবে। আমাদের যেহেতু সময় খুবই কম দাদা আপনাকে ছাড়তে ইচ্ছে করছে না কিন্তু সময়ে কাঁটা আমাদের কোথাও না কোথাও দাঁড়িয়ে টানতেই হচ্ছে। একদম ছোট্ট করে আপনার থেকে আমি জানতে চাইবো কবি গান একটা বৃহত্তর ঐতিহ্যমূল বাংলার জায়গায় সেখানে এই কবি গানের যে পেশা বলুন নেশা বলুন আজকালকার প্রজন্ম কিন্তু আসতে চায় না বা পারছে না। আপনার কি মনে হয় কেন? আপনার কথাটা সম্পূর্ণ সঠিক না। প্রচুর কবিগানের নতুন নতুন দল হচ্ছে, আমারই প্রচুর শিষ্য, তারা কবিগান গাইছে। আর জি বাংলা সারেগামাপা থেকে কবিগানের যে প্রচারটা অত বড় বড় জায়গা থেকে সারা বিশ্বে, কিন্তু যে তারা কিন্তু ওই প্ল্যাটফর্মে যারা এক্সিস্টিং যারা আছে এতদিন ধরে মানে আপনাদের মধ্যে কোনো মানুষ যা আছেন বা আপনার শিষ্যরা কিন্তু এখনকার যে প্রজন্ম তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অতটা আপনাদের সময় যে যতটা আপনারা এগিয়ে এসেছিলেন আগ্রহ দেখিয়েছিলেন যেটাকে আমি বলতে চাইছি তো সেই জায়গাটা কি আপনি মনে হয় না যে এখনকার প্রজন্ম যত এই আধুনিক গানের সাথে জীবনমুখী গানের সাথে যতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ওই কবিয়াল বা কবি গানের সাথে অতটা জড়াতে পারছে না নিজেদের? আমি যে কথাটা বলবো, কবিগান তো অতি প্রাচীন গান। আমাদের প্রাচীন আধুনিক গান যেগুলো আমরা শুনে এসেছিলাম, সেই সুরে কিন্তু এখন গান নেই। সেই গানগুলো শুনলে না মনটা ধীর হয়ে আসতো, কালী পুজোর সময় বাজতো, দুর্গাপূজায় বাজতো, কখনো পান্নালাল ভট্টাচার্যের গান শুনলে মানে পুজোর ভাবটা যেন ভিতর থেকে জাগ্রত হতো। কবি গানেরও আহ যারা
নবপ্রজন্ম, কারণ জনতা জনার্দনের উপরই তো, তাদের চাহিদার উপরই তো নির্ভর করবে দেশ কাল পাত্র। এখন কি চাচ্ছে জনগণ দেখুন, সেই দিক দিয়ে যদি আমি বিচার করি, আমার প্রচুর শিষ্য কবি গান গাইছে, কিন্তু মানে জনগণের মনোরঞ্জন, আহ, সময়ানুপাতিক পরিবেশন, একদমই। এইটা না করতে পারলে কিন্তু ধীরে ধীরে ম্লান হবে। সময়ানুপাতিক এই পরিবেশনটা হচ্ছে, আমি কোথায় গান গাইতে, আমি ইউনিভার্সিটিতে গান গাইতে এসেছি, তাহলে ইউনিভার্সিটির সাবজেক্টটা কি হবে? আমি 5টা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, 5টা। যেমন কল্যাণী ইউনিভার্সিটিতে যখন বাসুদেব বর্মন ছিলেন, উনি উপাচার্য, উনি গিয়ে বসলেন, কবি গান বলে, আমি তো 20 মিনিট থাকবো, তার বেশি থাকতে পারবো না, আমার কলকাতায় একটা মিটিং আছে। গান যখন আরম্ভ করলাম 3 ঘন্টা, উনি উঠতেই আর পারলেন না। এটাই দিলেন তো, মাধুর্য। বলছে দিলেন তো আবার মিটিংটাকে শেষ করে। কবি গান এরকম হয়ে তো আমি জানতাম না। ওখানে আপনার কি এটা মনে হয় না যে এখনকার প্রজন্ম এই কবি গানের পুরো ডিটেলস বা ভেতরের সারাংশ যেটা কি সেটাই ঠিকভাবে জানে না? যে পড়াশোনা করতে হয়, যারা কবি গান শুনবে তাদেরও এই বিষয়ে যত ছন্দবোধ শাস্ত্রজ্ঞান বেশি থাকবে না, আর যারা গাইবে প্রচন্ড ভাবে পড়াশোনা করতে হয়। এই পড়াশোনা কোনো মানে লিমিটেড কিছু সাবজেক্ট নিয়ে পড়লে হয় না। আমি কি পাশ করেছি ওর উপরে নির্ভর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি পাশ করেছিলেন, তার শিক্ষাগত যোগ্যতা এমনিতে কতটা, কিন্তু তার যে কবিতা, হ্যাঁ, একদম মানে নিচু স্তর থেকে যত হাই লেভেলে আপনি যাবেন সেখানেই গিয়ে আপনি পাবেন। একদম। কাজী নজরুল ইসলাম, তাই না? তাহলে আহ, এটা হচ্ছে এই অভিজ্ঞতার সঞ্চয় করা। আমরা একটা চায়ের দোকানে গিয়ে বসলেও ওখান থেকেও কালেকশন করি, যদি দেখি যে একটা সাধারণ মানুষ এত একটা দামি কথা বলে ফেলেছে, ওটাকে কিন্তু টেক আপ করি, খুব সুন্দর কথা বলেছে তো, এইটা আমি আমি যত কালেকশন করব আমার পুঁজি তত বাড়বে। একদম। বুঝতে পারছেন? তাকে দুটো বিস্কুট খেয়ে দিলাম, বাহ সুন্দর বলেছো তুমি এই কথাটা। এরকম শিখি। যদি ভালো কবি হতে হয় তাহলে আজীবন ছাত্র থাকতে হয়, শিক্ষক হয়ে গেলে হবে না। আমি শিখে ফেলেছি, এই বোধ যার মধ্যে জাগবে ওখানে দাঁড়িয়ে হয়ে গেল, ফুল স্টপ। যেটা বর্তমানে এই শাসক দলের কারণে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটা নেই। একেবারে শেষ, কিচ্ছু নেই, শেষ করে দিয়েছে একদম, শেষ। আচ্ছা, আমার হাসি পায়, বলছেন আগে যারা জানেন এরা মার্কস কম দিত, আমি বলে দিয়েছি সবাইকে যেন মার্কস একটু বেশি বেশি করে দেয়। উনি মার্কস বেশি দেওয়ার কে? আমার ছেলে যদি ভালো পড়াশোনা না করে, ওকে যদি 100-র মধ্যে 95 দিয়ে রাখে, এতে তার মানে ও গোল্লায় যাক, ওর ভবিষ্যতে কোনো দিন বড় জায়গায় যেতে পারবে না, তাই না? সে তো লাফাবে, আমি মানে 95% মার্কস পেয়েছি, মা বাবা তো আদর করবে, চুমু খাবে, কিন্তু তার পরের থেকে গড়াগড়ি খেতে থাকবে। কোনো ভালো চাকরির পরীক্ষা সে তো দিতেই পারবে না, তারপরে ভ্যান চালাবে, না হয় না হয় জোন খাটবে। লেখাপড়ার একেবারে শেষ হয়ে গেছে। আমার স্ত্রী টিচার একদিন একটা বাচ্চাকে মেরেছিল, গার্জিয়ানরা এসে আক্রমণ করেছে, বাড়িতে এসে কাঁদছে। আমি বলি তাও কিচ্ছু বলুন না কেউ। বলছে আমি এত টাকা আমি মাইনা পাই, এই বাচ্চাগুলোকে তো আমার শিখাতে হবে। না। শিক্ষক শিক্ষিকা তো আরেকজন গার্জেন, হ্যাঁ। গুরুজন। ও বাবা, আমাদের সনাতন ধর্মে বলেছে পঞ্চপিতা সপ্তমাতা, যিনি জন্মদাতা পিতা, শিক্ষাদাতা পিতা, একদম। অন্নদাতা পিতা, আশ্রয়দাতা পিতা, ভয়ত্রাতা পিতা, এই 5 জনের স্ত্রী মাতা। আর জননী জন্মভূমিষ্ঠ স্বর্গালোপী গরিয়সী, জন্মভূমি ভারত মাতা এক মা, আর আমাদের গৌ মাতা, আমরা তার পূজা করি এক মা। এই জন্য পঞ্চপিতার সপ্তমাতা, এটা সনাতন শাস্ত্রেই লেখা হচ্ছে। কারণ আগে একটা বাচ্চার মা মারা গেলে গরু দুধ খাইয়ে তাকে বাঁচানো হতো, ওই জন্য মায়ের মতো তাকে সম্মান করতো সনাতন ধর্মের মানুষ, সেই দাবি। এইটা আগে দেখেছি, গোফাগুনা পূজা এটাকে বলতো, ফাল্গুন মাসে, এবং পঞ্জিকায় লেখা থাকতো গোফাগুনা পূজা, মানে ফাল্গুন মাসে গোয়াল গড়ে, ওটা কোনো মন্দিরে না, গরুকে পূজা দেওয়া হতো, একদম ব্রাহ্মণ এনে এটা হতো। এবং প্রসাদ, ঘুরে ঘুরে প্রসাদ খেতাম, সেই মিষ্টি অন্ন, তারপরে দই খই, সে একটা আলাদা আনন্দ। আর এখন আমি যদি গোমাতার পূজার কথা বলি, বলবে বিজেপি এমএলএ,
গোবরখোর এসব বলে গালাগালি করে। আরে এটা বিজেপি যেদিন তৈরি হয়ে নাই, বিজেপি কবে হয়েছে? শত শত বছর আগের থেকে এই সংস্কৃতি বাঙালি হিন্দুদের গোমাতার পূজা করা কেউ আমাদের শিখিয়ে দেয়। এক টুকরে গোমাংস খেতে পারলে ওদেশ থেকে আসা লাগতো না 14 পুলিশের বিটাবাড়ি ত্যাগ করে, একদম কোনোদিন কারো এদের আসতে হতো না। তাহলে এটাকে কি বলবো? আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই আমরা সবাই, কিন্তু মূলত কি হলে সাম্প্রদায়িক সম্প্রীতি হয় সেটা সেদিকে লক্ষ্য দিতে হবে না? একদম। এই বিষয়ে আমার একটা দাম আছে, এই বিষয়ে বিপদ। আমাদের যেহেতু সময় একদম শেষ, দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ রাখবো যে এত গুণী একজন মানুষ, শুধু রাজনৈতিক তকমা বলবো না, রাজনৈতিক পরিসর ছাড়াও এত জ্ঞান যে মানুষটির আছে, না তার কিছু না। তার কথা শোনা বা শেষ করার মতো স্পর্ধা আমার নেই, যদিও একদম সময় শেষ। এই মুহূর্তে আপনি যদি দুটো কথাতে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই পশ্চিমবঙ্গবাসীকে কি বলতে চাইবেন পরিবর্তন সম্বন্ধে? আমি সবাইকে বলবো, 34 বৎসর বামফ্রন্ট সরকার ছিল, জনগণ রেখেছিল কি না রেখেছিল, কিভাবে ছিল ছিল। 15 বৎসর তৃণমূলকে তো দেখলো তাদের কি পরিস্থিতি, এইটা বুঝে 5টা বৎসর ভারতীয় জনতা পার্টিকে এরা সুযোগ দিচ্ছে। 5টা বৎসর যদি ভারতীয় জনতা পার্টিকে পছন্দ না হয়, আমি নিজে বলবো এরা ভালো না, আপনারা ভোট দেবেন। আমি নিজে বলবো, যদি আমার কথা বিশ্বাস করে, কারণ আমি ভালো না হলে ভালো বলবো না, আর ভালো হলে যে কেউ ভালো হলে আমি তাকে ভালো বলবোই। এটাই হচ্ছে আমার মূল আদর্শ। কারণ ভালোকে আমি খারাপ বলতে পারবো না কখনো। কি বলছি বুঝতে পারছেন? আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে একটাই অনুরোধ করব, এবারে ভারতীয় জনতা পার্টির যারা যেখানে ক্যান্ডিডেট হয়েছে, আপনারা কোন রকম কোনো দ্বিধা দ্বন্দ্ব এগুলো মনের মধ্যে রাখবেন না। আপনারা জানেন না যে ভারতীয় জনতা পার্টি কিভাবে ক্যান্ডিডেট এবার বাছাই করেছে। ভীষণভাবে সার্ভে হয়েছে, 6টা থেকে 7টা সার্ভে টিম তাদের চার্জশিট বিভিন্নভাবে দেখেছে। এগুলো দেখেই কিন্তু প্রার্থী নির্ণয় করা হচ্ছে। অনেক জায়গায় অনেকে রাগ করছে, আমি কেন হতে পারলাম না, এসে ক্ষোভ দেখাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। এটা একদম করা উচিত না, এটা একদম করা উচিত না। এটা টিকিট বিতরণ হওয়ার আগে চেষ্টা প্রচেষ্টা যা থাকবে তুমি চালাও। যখন একজন হয়ে গেল, তখন ভারত মাতা কি জয়, পদ্ম ফুলকে সামনে রেখে কে আমার ক্যান্ডিডেট, ওদিকে লক্ষ্য করার দরকার নাই। ক্যান্ডিডেট মোদিজি নিজে বসে ঠিক করেছে, মোদিজি নিজে বসে সিলেকশন কমিটিতে তিনি বসে ঠিক করেছেন। তুমি যদি ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসো, তুমি যদি ভারত মাতাকে ভালোবাসো, তুমি যদি সবকা সাথ সবকা বিকাশ চাও এই মন্ত্রে দীক্ষা নিয়ে থাকো, তাহলে এখন থেকেই যেই আছে পদ্মের দিকে লক্ষ্য রেখে তোমাকে চলতে হবে। এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটাই নিবেদন, আপনারা আর কোনো দিকে তাকাবেন না, এবার ভারতীয় জনতা পার্টিকে পদ্ম ফুলের বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনুন। ডবল ইঞ্জিন সরকার হবে, শুধু আমাদের টাকায় যে উন্নয়ন হবে তা না, কেন্দ্র থেকে নিয়ে আসবো আমরা টাকা। যেখানে ব্রিজ হয়নি ব্রিজ করবো, যেখানে রাস্তাঘাট হয়নি রাস্তাঘাট, জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে স্কুল কলেজ, প্রচুর প্রচুর কাজ রয়েছে। শিল্প, চাকরি বাকরি, তারপর শিল্পীকে আমি তো একজন লোকশিল্পী, লোক সাম্মানিক। হ্যাঁ, শিল্পীদের সম্মানই বাড়াতে হবে তো। মাত্র 1000 টাকা তারা পায়, তাই না? বৃদ্ধ হলে এবং কৃষক যারা, আমি যেটা দাবি রাখবো এবং আমি বলেছিও, যারা রিটায়ার্ড কৃষক, যারা কৃষিকাজ করে গেছে, তাদেরও একটা ভালো ভাতার ব্যবস্থা করা উচিত। 2-4-500 হাজার না, কারণ তারা একদিন ফসল ফলিয়েছিল বলে কাছের ঘরের মানুষগুলো আমরা খাবার পেয়েছি, তাই না? যারা, যাদের চুল কেটে জীবনটা বাঁচেন, আমার পরামানিক ভাই, সে বৃদ্ধ হলে তো কাজ করতে পারছে না, তাদেরও ভাতার ব্যবস্থা করা উচিত সরকার থেকে। সে মানুষটা কেমন তার খোঁজ নেওয়া উচিত, তাই না? যে মানুষটা আমার এই বইটা ছাপার সময় এই অক্ষরগুলো একটা 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 করে সাজিয়েছি, সেই মানুষটার খবর পেলাম
তাদের থেকে অনেক কিছু জানলাম, অনেক তথ্য পেলাম, অনেক কিছুর যেটা আমাদের কাছে পুরো পরিষ্কার ছিল না কথা, অনেক সম্প্রদায়ের মানুষের কথা, সেগুলোও আজকে আমরা জানলাম। একদম অন্তিম জায়গায় দাঁড়িয়েছি। আজকে দাদাকে যখন পেয়ে গেছি, একটা সুন্দর গান তো শুনতেই হবে। গান। আগে বুদ্ধিজীবী ভাবুন বসে, কিসে এই সম্প্রীতি ভয়, সাম্প্রদায়িক সম্প্রীতি সব ভুলে চায়। আরে রে, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, হায় রে, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। সবাই মোরা ভারতবাসী, যদিও হয় ভিন্নভাষী, সকলের শক্তি প্রকাশী, গাহিব ভারতের জয়। খ্রিস্ট হিন্দু মুসলমানে চলবো মনে একাই রে, খ্রিস্ট হিন্দু মুসলমানে চলবো মনে একাই রে। এর মধ্যে শরীয়ত এলে, এর মধ্যে শরীয়ত এলে তার সাথে বিভেদ ঘটায়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, হায় রে, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। আমার এই গানটি 40 বছর আগে লেখা। শুনুন কি বলেছিলাম। ভারতের সব মুসলমান শরীয়তে আইন মানে, চতুর্থ প্রভুবরণে পুরুষটি দোষী হয়। হিন্দুর বেলায় একটা বিয়া আইনে দিল লিখিয়া, হিন্দুর বেলায় একটা বিয়া আইনে দিল লিখিয়া, বেশি করে ধরে নিয়া, বেশি করে ধরে নিয়া আইন করে সাজা দেয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, হায় রে, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ, মুসলমান পাড়ায় প্রোডাকশন, শরীয়ত আইনে বর্ণন নিয়ন্ত্রণে গোনা হয়। এই কুসংস্কার ভরা অংশ সমূলে তা করো ধ্বংস, যত কুসংস্কার ভরা অংশ সমূলে তা করো ধ্বংস। বধ করে মৌলবধ কংস ন্যায় কথা হচ্ছিল জয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, হায় রে, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। প্রাণী সংরক্ষণ আইনে পাখি কিংবা কচ্ছপে নেই, মেরে খেলে কোনো জলে বিচার মঞ্চে বিচার হয়। লাখো লাখো গরু মেরে মুসলমানে আহার করে, লাখো লাখো গরু মেরে মুসলমানে আহার করে, কেন সাজা দেয় না তারে নির্দোষী মাতৃহত্যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, হায় রে, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। কোন কোরআনের আইন দিয়া বলো তুমি চাচা মিয়া, চালাচ্ছ এই হত্যা ক্রিয়া, আল্লাহ কি তা মেনে লয়? আমরা জানি ইব্রাহিমের যে কাহিনী, প্রাণের প্রিয় পুত্র জানি ইব্রাহিমের যে কাহিনী, প্রাণের প্রিয় পুত্র জানি যখন দিকে যায় কোরবানি গুম্বায় পরিণত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, হায় রে, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়। প্রাণ হতে যা ভালোবাসো আল্লাহর জন্য নিয়ে রাখো, আল্লাহর এই গাইবি ভাষ্য গুহাত্তা তো নাই শেখায়। আল্লাহর বাণী বলে মানে জ্ঞান পাবি মৌলবী বলে জানে, আল্লাহর বাণী বলে মানে জ্ঞান পাবি মৌলবী বলে, সরকারের সুদৃষ্টি জানে কুসংস্কার করুক হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়, হায় রে, সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে চায়।
সবাই আমরা ভারতবর্ষী। ভারত মাতা কি জয় বলতে কেন লজ্জা হবে? বন্দে মাতরম কেন বলতে পারবো না? তাই আমার গান ভারতবর্ষের সবার তরে একটি আইন হলে পরে সম্প্রীতি আসিতে পারে, নহিলে নাহি উপায়। অধম সিম্বলে শেষ মিনতি রহিল সকলের প্রতি। অধম সিম্বলে শেষ মিনতি রহিল সকলের প্রতি। হও না তোমরা যেই যে জাতি, হও না তোমরা যেই যে জাতি, গাহো ভারত মাতার জয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলের জয় জয় জয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলের জয় জয় জয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সকলের জয়। আগামী দিনে আবারও পাওয়ার আশা রাখছি আমাদের ছোট্ট প্রচেষ্টায়। আপনার এত সুন্দর করে আপনি আমাদের বোঝালেন, আমাদের দর্শক বন্ধুদের কাছে গেলেন, অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। নমস্কার।